হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল কেএস একাডেমি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করে আমার পাশে থেকো। চলো আজকে তোমাদের সামওয়ান কবিতাটি পড়াবো। এই সামওয়ান কবিতাটি পেয়ে যাবে ক্লাস 8-এর বইয়ের শেষের দিকে। ঠিক আছে, চলো দেখো, সামওয়ান কথার বাংলা অর্থ হলো কোনো একজন। এখানে কোনো একজন বলতে এখানে কবি যে কোনো একজনের কথা বলেছেন, কিন্তু কোনো নির্দিষ্ট কোনো ব্যক্তির কথা বলেননি। হয়তো এমন হতে পারে কবির কোনো বন্ধু ছিল, আর সেই বন্ধু ছোটবেলায় হয়তো কবির থেকে আলাদা হয়ে গিয়েছিলেন, তাই তার অপেক্ষায় কবি প্রতীক্ষারত। তাই হয়তো যখন দরজার তিনি টোকা পাচ্ছেন, তিনি কবি হয়তো ভাবছেন যে সেই বন্ধু হয়তো তার কাছে ফিরে এসছে। কিন্তু এখানে বাস্তবিকভাবে কোনো ব্যক্তির কথা এখানে বলা হয়নি যে কবির সঙ্গে এখানে দেখা করতে এসছেন। এই সামওয়ান কবিতার মাধ্যমে কবি এই ওয়ার্ডটির মাধ্যমে রহস্যটাই বজায় রেখে গেছেন। চলো এবার আমরা কবিতায় চলে আসি। আর কবিতায় চলে যাওয়ার আগে আমি একটা কথা বলে নিই। ওয়াল্টার জন ডি লা মারে তিনি জন্মগ্রহণ করেছিলেন 25 এপ্রিল 1873-তে এবং তিনি মারা গিয়েছিলেন 22 জুন 1956-এ। তিনি ছিলেন একজন ইংলিশ পোয়েট। ঠিক আছে, চলো এবার কবিতায় চলে এসো। সামওয়ান কেম নকিং, কেউ টোকা দিয়েছিল এসে। অর্থাৎ কবি এখানে বলছেন কবি একটা ঘরের মধ্যে অবস্থান করছেন, আর সেই ঘরের দরজা হয়তো বন্ধ, আর সেই দরজায় এসে কেউ যেন টোকা দিয়েছিল। অ্যাট মাই উই, আমার ক্ষুদ্র স্মল ডোর, ছোট দরজাতে। অর্থাৎ কবি এখানে বলছেন কবি যে ঘরটিতে অবস্থান করছেন সেই ঘরের দরজাটি হলো ছোট, আর সেই দরজাতে এসে টোকা দিয়েছিল কেউ। সামওয়ান কেম নকিং, কেউ টোকা দিয়েছিল এসে। অর্থাৎ এই লাইনটাকে আবার তিনি ব্যবহার করলেন। ফার্স্টে তিনি সামওয়ান কেম নকিং তিনি ব্যবহার করলেন, আবার থার্ড লাইনে সেই একই লাইন তিনি ব্যবহার করছেন। অর্থাৎ কবি আবারও বলতে চাইছেন, নিশ্চিত করে বলতে চাইছেন যে এটা নিশ্চিত যে কেউ টোকা দিয়েছিল এসে, কিন্তু কে দিয়েছিল সেটা কিন্তু এখনো কিন্তু পরিষ্কার নয়, সেটা কিন্তু কবি এখনো রহস্য রেখে গেছেন। আই অ্যাম শিওর, আমি হই নিশ্চিত, শিওর নিশ্চিত, শিওর নিশ্চিত। অর্থাৎ কবি এখানে বলতে চাইছেন যে কেউ এসছিল এবং টোকাও দিয়েছে, এটার ব্যাপারে তিনি নিশ্চিত, এটা কিন্তু তিনি অস্বীকার করেননি। আই লিসেন্ড, আমি শুনেছিলাম, আই ওপেন্ড, আমি খুলেছিলাম। কি খুলেছিলেন? এখানে দরজা খোলার কথা বলা হয়েছে। আই লুকড, আমি দেখেছিলাম, টু লেফট অ্যান্ড রাইট, বাঁ দিক থেকে ডান দিক। অর্থাৎ কবি দেখেছিলেন দরজাটি খোলার পর তিনি দরজা খোলার বাঁ দিক এবং ডান দিক তিনি ভালোভাবে দেখেছিলেন যে সেই ব্যক্তিটাকে যে এসে দরজায় টোকা দিচ্ছে। বাট নট দেয়ার ওয়াজ এ স্টারিং, কিন্তু সেখানে কোনো আলোড়ন ছিল না। অর্থাৎ যদি কোনো ব্যক্তি হতেন তাহলে দরজায় টোকা দিয়ে হয়তো তিনি দাঁড়িয়ে থাকতেন, বা তিনি যদি কবির সঙ্গে কেউ মজাও করতেন তাহলেও হয়তো দরজাতে টোকা দিয়ে তিনি পাশে লুকিয়ে থাকতেন, কিন্তু সেখানে কোনো রকম কোনো আলোড়ন ছিল না এবং বোঝাই যাচ্ছিল না যে সেখানে কোনো ব্যক্তি এসছেন। সেটাই কবি বলেছেন। ইন দ্য স্টিল ডার্ক নাইট, স্থির অন্ধকার রাতের মধ্যে। অর্থাৎ কবি বলছেন যে সময়ের কথা কবি এখানে বলেছেন সেটা হচ্ছে স্থির এবং অন্ধকার রাতের সময়কে তিনি এখানে বলতে চাইছেন। অন্ধকার সময় যখন সাধারণত সবাই বাড়িতে অবস্থান করে থাকে, আর ঠিক সেই সময়ের কথাকে কবি এখানে তুলে ধরেছেন। অনলি দ্য বিজি বিটল ট্যাপ ট্যাপিং ইন দ্য ওয়াল, কেবলমাত্র ব্যস্ত গুবরে পোকা দেওয়ালে আলতো আঘাত করছিল। অর্থাৎ কবি এখানে বলতে চাইছেন তিনি গোবরে পোকার তিনি এখানে কথা বলতে চাইছেন, যে পোকাটি সেই সময়ে খুবই ব্যস্ত। কেন? কারণ তার বিশ্রামের সময় নেই, কারণ সেই সময়েও সে দেয়ালে কিন্তু আলতো করে আঘাত করছিল, আর সেই আওয়াজটা কবি শুনতে পারছিলেন। এতটাই শান্ত স্নিগ্ধ সেই অন্ধকার রাত্রিটা। অনলি ফ্রম দ্য ফরেস্ট, কেবলমাত্র বন থেকে, দ্য স্ক্রিচ আউলস কল, তীক্ষ্ণ পেঁচার ডাক। অর্থাৎ কবি বলছেন বনের মধ্যে যে
পেঁচা ডাক দিচ্ছে সেই পেঁচার ডাকও তিনি তখন শুনতে পারছিলেন। সাধারণত পেঁচা হচ্ছে দু রকমের হয়, একটা হচ্ছে কাল পেঁচা এবং অপরটি হচ্ছে লক্ষ্মী পেঁচা। এটা বিশ্বাস করা হয় যে কাল পেঁচা যেখানেই যায় সেখানে কিছু অশুভ কিছু করে থাকে, আর লক্ষ্মী পেঁচা সুখ বহন করে নিয়ে আসে, এটা বিশ্বাস। তো এখানে কবি বলতে চাইছেন যে তিনি তীক্ষ্ণ পেঁচার ডাক শুনতে পাচ্ছেন। অনলি দ্য ক্রিকেট হুইসলিং, কেবলমাত্র ঝিঝি পোকা শীষ দিয়ে যাচ্ছে, অর্থাৎ ঝিঝি পোকাও শীষ দিয়ে যাচ্ছে। ঝিঝি পোকার ডাকও কবি এখানে শুনতে পাচ্ছেন। আর ঝিঝি পোকার ডাক রাত্রিতেই শোনা যায়, যখন গভীর রাত্রি এমন এক সময়, আর যখন চারিদিক শান্ত স্নিগ্ধ এবং শীতলতা বিরাজ করছে, এই রকম এক পরিবেশের সন্ধিক্ষণে ঝিঝি পোকার ডাক শুনতে পাওয়া যাচ্ছে, সেটাই কবি এখানে বলেছেন। While the dewdrops fall, যখন শিশির বিন্দুগুলি পড়ে, অর্থাৎ কবি এখানে শিশির বিন্দু পড়ার কথা এখানে বলতে চাইছেন। সেই শিশির বিন্দু গ্রীষ্মকালে লক্ষ্য করা যায় না, বর্ষাকালেও হয়তো ঘাসের ওপর লক্ষ্য করা যায় না, কিন্তু শরৎকালে লক্ষ্য করা যায়। এবং যত পরিবেশের মধ্যে শীতলতা বাড়ে তত ঘাসের ওপর শিশির বিন্দু লক্ষ্য করা যায়। এবং তোমরা একবার ভাবো যে কতটা স্নিগ্ধ এবং কতটা নীরবতা রয়েছে পরিবেশটার মধ্যে, যে শিশির বিন্দু পড়ার আওয়াজ তিনি শুনতে পাচ্ছেন। যদি অ্যাডভেস্টার বা কর্কেটের চাল হয় বাড়ির যে ছাদটা, তাহলে শিশির বিন্দুর পড়ার আওয়াজ হয়তো শোনা গেলেও শোনা যেতে পারে, কিন্তু ঘাসের ওপর যে শিশির বিন্দু পড়ছে সেই শিশির বিন্দুর আওয়াজ কিন্তু শুনতে পাওয়া যায় না। কিন্তু কবি এখানে বলছেন সেই শিশির বিন্দু যে ঘাসের ওপর পড়ছে সেই আওয়াজও শুনতে পাচ্ছেন, অর্থাৎ সেই পরিবেশের মধ্যে নীরবতা এবং শান্ত স্নিগ্ধতা বজায় রয়েছে, সেটাই কবি বলছেন। So I know not who came knocking, সুতরাং আমি জানি না কারা শব্দ করছিল, at all, at all, at all, আদৌ আদৌ আদৌ। অর্থাৎ কবি এখানে বলতে চাইছেন আদৌ তিনি জানেন না যে কারা শব্দ করছিল। সেই শব্দটা হয়তো কবি শুনতে পেয়েছেন, কিন্তু এখানে কবি এমন একজনকে উপস্থাপন করলেন যে সাধারণত কোনো ব্যক্তি নয়, সে হচ্ছে সাধারণত পোকা। এবং শুধু পোকার কথাই নয়, তিনি শিশিরের কথাকেও বললেন। তিনি কখনো পেঁচার কথা তিনি তুলে আনলেন, কখনো তিনি শিশির বিন্দু পড়ার আওয়াজের কথা বললেন। অর্থাৎ এই আওয়াজগুলোকেই কবি এই কবিতার মাধ্যমে বোঝালেন যে এগুলোই যেন প্রকৃতিতে মিলে মিশে রয়েছে। অর্থাৎ মানুষ তো পরিবেশের মধ্যে বিদ্যমান, কিন্তু মানুষ বিদ্যমান থাকা সত্ত্বেও পরিবেশের সৌন্দর্যকে যারা বাড়িয়ে তুলেছে তারা হচ্ছে বিভিন্ন পাখি এবং বিভিন্ন প্রাকৃতিকভাবে যে সৃষ্টি জিনিসগুলো, সেইগুলোই প্রকৃতির সৌন্দর্যতাকে মুগ্ধতাকে বাড়িয়ে তুলেছে। আর কবি সেগুলোকেই কবি উপস্থাপন করলেন এই কবিতার মাধ্যমে, সামওয়ান কবিতার মাধ্যমে। এখানে যে কেউ বলতে কবি এখানে কোনো ব্যক্তির কথাকে বলছেন না, যে কেউ বলতে কবি আউলের কথা কবি এখানে বলতে চাইছেন, শিশির বিন্দু পড়ার কথা, যেগুলো প্রকৃতির সৌন্দর্যকে দ্বিগুণ বাড়িয়ে তুলেছে। এবং যারা প্রকৃতিকে অনুভব করতে জানে, যারা প্রকৃতির উপসত্ব ভোগ করতে জানে, তাদের কাছে এগুলি একটা নতুন মাত্রা দিয়ে থাকে। আর সেই মাত্রাটা কবি এই সামওয়ান কবিতার মাধ্যমেও দান করেছেন কবি। শুধু তাই নয়, কবি যখন এই কবিতাটি আরম্ভ করেছিলেন তখন মনে হচ্ছিল যে এই সামওয়ান হয়তো কোনো আশ্চর্যজনক কোনো ব্যক্তি হবে, কিন্তু যত আমরা কবিতার অন্তিমে যাই আমরা বুঝতে পারি সেই সামওয়ানটা অন্য কেউ নয়, প্রকৃতির মধ্যে বসবাসকারী বিভিন্ন জীব এবং প্রকৃতির সৃষ্টি হওয়া যে সমস্ত বস্তুগুলো রয়েছে তাদেরই হয়তো কোনো রকম কোনো আওয়াজ হয়ে থাকবে। আর সেই আওয়াজগুলো আর সেই প্রাণীগুলোকে, কিছু প্রাণীকে কবি উপস্থাপন করেছেন এই কবিতার মাধ্যমে। আর সাধারণত আমাদের প্রকৃতির মধ্যে
কাব্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সঙ্গীতকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন কীটপতঙ্গ, বিভিন্ন পাখি বর্তমান। আর সেই কীটপতঙ্গ, পাখি একমাত্র প্রকৃতির সৌন্দর্যকে অপার মহিমান্বিত করে তুলেছে, সেই বার্তাটাও কবি এই কবিতার মাধ্যমে দিয়ে গেছেন। স্টুডেন্টস, তোমরা সামওয়ান কবিতাটার শব্দার্থগুলো একবার দেখে নিও। আর তোমাদের কাছে আমার অনুরোধ রইল, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করে আমার পাশে থেকো। আর আমি ইউটিউবে নতুন, তাই যদি আমার দ্বারা কোনো কিছু ভুল বা ত্রুটি হয়ে থাকে তাহলে আমায় মার্জনা করো, কিন্তু আমার পাশে থাকার চেষ্টা করো। এটাই তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ।